থ্যাংক ইউ। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই লেকচারটা থেকে 10 মার্কের একটা প্রশ্ন আসে। আজকে যে আমরা লেকচারটা শিখছি সেখান থেকে আপনি একটা 10 মার্কের প্রশ্ন পাবেন, তার মানে লেকচারটা একটু ভালো করে শুনবেন। এখন আপনাকে যদি বলা হয় যে আমি আপনাকে বলছি বারবার যে এই সাহিত্যকে আদৌ দরকার আছে কি না, কারণ আপনার জীবনে বেঁচে থাকার জন্য আমার সবথেকে অতীব গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা কি? না, টাকা। ভাই সত্যি কথা বলতে যে টাকা আপনার দরকার। এখন আমি আপনাকে যতই বলি যে আসলে টাকা সুখ দেয় না, দেখেন মানি ডাজন্ট গিভ ইউ এভরিথিং বাট ইট হেল্পস ইউ টু গেট এনিথিং। বুঝতে পেরেছেন? আমি যদি আপনাকে এই জ্ঞান দিই এখন যে বাবা টাকার কোনো প্রয়োজন নেই, আপনি টাকা ছাড়া চলতে পারবেন, এটা কি সত্যি কথা হবে না মিথ্যা কথা হবে? এটা হচ্ছে কি আপনাকে একটা ধোঁকা দেওয়া কথা হবে। টাকা খুব দরকার, ঠিক আছে? এই যে আপনি যা কিছু করছেন, এই শুক্রবার খোয়ে যে আপনি যে একটা ডিগ্রি অর্জন করছেন, এটার পিছু একটা আপনার সৎ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আপনি জীবনে কিছু করে খেতে চান, একটা সৎভাবে বাঁচতে চান, নাকি? আচ্ছা, তার মানে টাকা আমার কাছে খুব মানে সিগনিফিক্যান্ট একটা এলিমেন্ট। যে কোনো কিছু থেকে টাকা, এই আধুনিক যুগে বসবাস করার জন্য আমার টাকাটা খুব প্রয়োজন। এখন টাকার হচ্ছে কুরূপও আছে, সুরূপও আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। টাকা আপনাকে বিভিন্নভাবে হচ্ছে কি যে প্রবঞ্চিত করতে পারে, প্ররোচিতও করতে পারে। মানুষ যে প্রতারণাটা করে সেটারও একটা, যে কারণে প্রতারণা করে সেটা বললাম, সেটার মেইন রিজনটা কি? টাকা জড়িত থাকে, এটার মধ্যে একটা স্বার্থ জড়িত থাকে। দেখবেন সব কিছুতে আপনি মনিটারি একটা ভ্যালুস করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আপনার যে বন্ধুটা হচ্ছে বিবিএ করছে, সে বন্ধুটা হচ্ছে কি কেন বিবিএ করছে? কারণ তার খুব ইচ্ছা সে হচ্ছে একটা ভালো চাকরি করবে, অথবা প্রত্যেকটা জিনিস পড়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে। সে ধরেন যে একজন ভালো অ্যাকাউন্টেন্ট হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। কিন্তু এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো কি, এত বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো, এত বড় মিনিস্টার হয়ে গেল সবাই, কিন্তু দেখেন পৃথিবীতে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার লসকে আপনি থামাতে পেরেছেন? পারেননি। যে বন্ধু আপনার ইঞ্জিনিয়ারিং পড়লো, সব কিছু পড়লো, সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে আর্কিটেকচার, যিনি হচ্ছে কি পড়ছেন আর্কিটেকচার নিয়ে, যিনি আর্কিটেক্ট হচ্ছেন, তিনি এত সুন্দর বিল্ডিং ডিজাইন করে দিলেন, কিন্তু যখন আগুন লাগলো, ভূমিকম্প হলো, সে কি এটা প্রোটেক্ট করতে পেরেছে? এখন আপনি তাকে প্রশ্ন করতেই পারেন, ভাই তাহলে তোমার ইঞ্জিনিয়ার হয়ে লাভ কী হলো, তুমি আর্কিটেক্ট হয়ে কী করলা? তুমি তো একটা বিল্ডিংই বাঁচাতে পারলা না। একটা বিল্ডিংই তো বাঁচাতে বলছে, তোমাকে তো সমগ্র বিল্ডিং বাঁচাতে বলা হয়নি। যিনি হচ্ছেন গিয়ে ডাক্তারি পড়ছেন, তিনি কি ডাক্তারি করে তিনি কি মানুষের জীবন বাঁচাতে পেরেছেন? যখন যে মানুষ মৃত্যুশয্যায়, তাকে কি আপনি ফিরিয়ে আনতে পেরেছেন? পারেননি। মৃত্যু আপনি ঠেকাতে পারেননি। তার মানে কি, এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে, এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে আপনি যা কিছু করেন, আপনি যেমন কিছুই করেন, যা কিছুই করেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্ষয়িষ্ণু। প্রত্যেকটা জিনিসই কি? ক্ষয়িষ্ণু, মানে ক্ষয়প্রাপ্ত। আপনি কোনো কিছুকেই আগলে রাখতে পারবেন না। কোনো কিছুকে আপনি সামগ্রিকভাবে বিবেচনা করে আপনি হচ্ছে কি একটা মুষ্টিমেয় অথবা হচ্ছে একটা বোতলবন্দি করে রাখতে পারবেন না, যে আলাদিনের সেই জিনের মতো, যে দুষ্ট জিন, তাকে বোতলবন্দি করে রেখে দিলাম। সম্ভব না আমাদের। এখন আপনি কি পড়ছেন? সব কিছু ব্যতিক্রম করে আপনি পড়তে আসছেন সাহিত্য। কি পড়তে আসছেন? সাহিত্য পড়তে আসছেন। এখন তখন উত্তরটা হচ্ছে খুব সোজা, যে আপনি যখন সাহিত্য পড়তে আসছেন, এখানে সবাই হচ্ছে গিয়ে, আমি খুব মজা করেই বলি, সবাই হচ্ছে গিয়ে যে বস্তু নিয়ে ডিল করে, আপনি ঠিক একটু অন্যরকম জিনিস নিয়ে ডিল করেন। আপনি দেখবেন যে হচ্ছে এখানে ঠিক তেমনি আপনি হচ্ছে কি একটু মানুষের মন নিয়ে ডিল করছেন, কাইন্ড অফ লাইক মানুষের সাইকোলজিটাকে রিড করার চেষ্টা করছেন। প্রত্যেকটা সাবজেক্টের একটা কৌশলগত একটা দিক থাকে, যে সে কোন বিষয়টা নিয়ে সে পড়াশোনা করছে। আপনার দিকটা হচ্ছে কি, আপনি এখানে দেখবেন যে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি মানুষের ভেতরে তো আরেকটা রূপ থাকে। আপনার যে রূপটা আমি দেখছি, আপনার এই রূপের ভেতরে বললাম আরও একটা রূপ আছে, যে রূপটা হচ্ছে কি আমি কখনো জানবো না, আপনার বন্ধু জানবে না, আপনার ফ্যামিলিও জানবে না। এটা জানেন শুধু আপনি জানেন, আপনার ভিতরে কোন রূপটা আছে। এই রূপটা বলে আমরা কেউ দেখি না। আপনি কি আমার ভেতরে যে রূপ আছে সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? সেটা দেখতে পাচ্ছি না আমরা। তাহলে মানুষের যে এই ভেতরকার রূপ, এই ভেতরকার রূপটা হচ্ছে কি যে বর্ণনা পায়, অথবা হচ্ছে সেই জিনিসটা গল্প আকারে প্রকাশ পায় হচ্ছে সাহিত্যের ভেতরে।
এটার উপরে খুব সুন্দর করে লেকচার দেওয়া আছে রেগুলার ক্লাসে, সেই রেকর্ডিংটা আপনি শুনতে পারেন। জাস্ট আমি শর্টকাটে বললাম। এখন হচ্ছে আধুনিক যুগে আমাদের আদৌ সাহিত্যের দরকার আছে কি না। 1564 খ্রিস্টাব্দে জন্ম হয় হচ্ছে শেক্সপিয়ারের। শেক্সপিয়ার মারা যান হচ্ছে 1616 খ্রিস্টাব্দে। শেক্সপিয়ার তার জীবদ্দশায় 37টি নাটক লিখেছেন, 154টি সনেট লিখেছেন। আমরা 2024 সালে এসেও শেক্সপিয়ার পড়ছি এখনও। শেক্সপিয়ার হচ্ছে কি এখনও একটা গবেষণার বিষয়। প্রায় 500 থেকে 600 বছর হয়ে গেল, এখনও আমরা হচ্ছে কি যে শেক্সপিয়ার নিয়ে বসে আছি। কেন বসে আছি? শেক্সপিয়ার নিয়ে এখনও কেন এত ঘাটাঘাটি হচ্ছে? কেন হচ্ছে মানুষ এখনও শেক্সপিয়ার পড়ে এখনও কেন হচ্ছে আনন্দ পায়? কেন? সেটা একটা রিজন হতে পারে। লর্ড কার্লাইলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে যদি হচ্ছে কি যে সোনার ডিম পাড়া ভারত উপমহাদেশ দেওয়া হয়, আর যদি শেক্সপিয়ারের 154টি সনেট আর 37টি নাটক দেওয়া হয়, আপনি কাকে বেছে নেবেন? লর্ড কার্লাইল বলেছিল যে আমি শেক্সপিয়ারকেই বেছে নিব। এটার কারণ হচ্ছে কি, তার মানে কি ব্যাপারটা কি এরকম যে হচ্ছে শেক্সপিয়ার যে কন্টেন্ট তৈরি করে গিয়েছেন সেটা হচ্ছে কি সোনার ডিম পাড়া ভারত উপমহাদেশ থেকেও খুব দামি? অবশ্যই খুব দামি। ভারত উপমহাদেশ বললাম ব্রিটিশ 200 বছর শাসন করার পর আর শাসন করতে পারেনি, কিন্তু শেক্সপিয়ারের যেই কর্মটা সেটা বললাম আজও পুরো পৃথিবীকে শাসন করছে। আপনি যে শেক্সপিয়ার পড়ছেন সেই শেক্সপিয়ার পুরো পৃথিবীতে একই সময়ে একই মানুষ সবাই পড়ছে শেক্সপিয়ার। সেজন্য ইংরেজি সাহিত্যের কন্টেন্টগুলো ইন্টারনেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবল, সব থেকে বেশি অ্যাভেলেবল, সবাই পড়ছে। এবং শুধু সবাই পড়ছে না, আপনার মজারকার বিষয় হচ্ছে কি আপনার যে বন্ধু সাহিত্যের ছাত্রও না তিনিও শেক্সপিয়ার পড়ছেন। রবীন্দ্রনাথের নাম জানেন না এরকম কোনো কি ইঞ্জিনিয়ার পাবেন বাংলাদেশে? কিন্তু এরকম হাজার হাজার ইঞ্জিনিয়ার আছেন যাদের নাম বললাম আমিও জানি না, আপনিও জানেন না। জানেন? জানি না বললাম, কিন্তু রবীন্দ্রনাথের নাম সবাই জানে। যেই হোক, আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথকে চিনেন? হ মামার নাম শুনছি। শুনছে না? শুনছে। তো কীভাবে শুনলো? কি কারণে শুনলো? রবীন্দ্রনাথ তো বেঁচে নেই, আছেন বেঁচে নেই, কিন্তু কি কারণে মানুষ হচ্ছে কি তাকে নিয়ে এত এখনো মানুষ হচ্ছে তাকে চেনে? মানুষ কেন তাকে জানে? ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি তাকে নিয়ে এত আলোচনা হয়েছে, সবাই চেনে তাকে, সবাই তাকে জানে। সবচেয়ে বেশি পুরো পৃথিবীতে সব থেকে বেশি যে বইটা বিক্রি হয়, জানেন কোন বইটা সবচেয়ে বেশি পৃথিবীতে বিক্রি হয়? কি? হ্যাঁ, কোরআন। তারপর এটা হচ্ছে ফার্স্ট, তারপর সবচেয়ে হায়েস্ট সো হচ্ছে কোরআন, তারপর হচ্ছে গিয়ে রুমির বই বিক্রি হয়, ইভেন হি ইজ নট ফ্রম ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ড। তারপর যে বইটা বিক্রি হয় সেটা হচ্ছে শেক্সপিয়ার। তো এই যে মানুষ হচ্ছে কি যে এখনও শেক্সপিয়ার পড়ছে 600 বছর পরেও, এটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে কি এটার যে আকর্ষণটা, এই আকর্ষণটা এখনও রয়ে গেছে। আপনি ততক্ষণ, যেমন ধরেন বাংলাদেশের লাক্স সাবান কত সালে আসছে? 1950 সালের মাঝামাঝি সময় এসে লাক্স সাবানটা বাংলাদেশে ঢুকছে। বুঝতে পেরেছেন? এই লাক্স সাবানের আপিল কি এখনো কমেছে নাকি বেড়েছে? দোকানে গিয়ে আপনি যখন দোকানদারকে বলবেন আমাকে একটা সাবান দেন, দোকানদার প্রথমে কোন সাবানটা বের করে? লাক্স সাবানটাই বের করে। কারণ মানুষের সেই বিশ্বাসটা এখন আছে যে লাক্স সাবানটা হচ্ছে এরকম, রং ফর্সা করুক আর নাই করুক, ক্যাটরিনা তো মাখে, আমিও মাখি, নাকি একটা বিশ্বাস আছে মানুষের। হ্যাঁ, তো এই যে আপনি, তার মানে কি যে জিনিসটা, কোন জিনিসটা ঝরে যায়, যে জিনিসটার আপিল নষ্ট হয়ে যায়, আকর্ষণ নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা আস্তে করে বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটার আকর্ষণ যুগ যুগ ধরে থেকে যায়, এবং মানুষ হচ্ছে সেই আকর্ষণটা জিয়ে রাখে, আস্তে আস্তে বোতলবন্দি করে রাখে। সময় সুযোগে তিনি আবার সেটা খুলে দেখেন। সাহিত্যের এই জিনিসটা হচ্ছে খুব আনন্দ দেয় মানুষকে। সাহিত্য আপনাকে কোনো টাকাও দিবে না, পয়সাও দিবে না। আপনি যা পড়ছেন সেটা আপনাকে কখনো হচ্ছে কি 10 টাকা আর্ন করতেও সাহায্য করবে না। টাকা আর্ন করার জন্য হচ্ছে কি আপনার স্কিল দরকার, আর এগুলো হচ্ছে সবই হচ্ছে জ্ঞানের। আপনার ভিতর যে একটা আত্মা বলে একটা ব্যাপার স্যাপার আছে, জানেন তো? বিশ্বাস করেন তো আপনার ভিতরে আত্মাটা আছে নাকি? সোল আছে। সে আত্মার যে ক্ষুধা লাগে, সে আত্মার, আপনি তো শরীরের ক্ষুধা লাগলে কি খান?
খাবার দাবার খান, আত্মার তো একটা ক্ষুধা আছে, ক্ষুধা আছে না? এই যে আপনার ভিতর যে নাফস আছে, সে নাফসের কি আছে? একটা ক্ষুধা আছে। তো সে কি খাবে? তো তাকে আপনি কি খাওয়ান? সে যখন একটু ইটিস পিটিস করে, তখন আপনি একটু দুষ্টামি করেন, তখন সে একটু খুশি হয়, খুশি হয়। হ্যাঁ, আপনাকে যখন হচ্ছে কি যে আপনি তখন কি করেন? এই নাফস বললাম, মানে আপনাকে যেই ঘুরাচ্ছে নটির মতো, সেটা কে? নাফসই তো ঘুরাচ্ছে। কুমন্ত্রণা দেয়, সেটা কে দেয়? নাফস দেয়। কুমন্ত্রণা যখন আপনি দেয়, তখন আপনি একটু কি হন? কুমন্ত্রিত হয়ে আপনি একটু কাজ করে ফেলেন। এটাই তো করেন না? করেন। তো এই কাজ করে ফেললে তখন আপনার আবার কি হয়? গিলটি ফিল। আবার নাফস আপনাকে বলে, হ্যাঁ বোকা, তুমি কি করলা? বলে না? বলে। তো নাফসের জন্য, এই নাফসটাকে কন্ট্রোল করার জন্য আপনার দরকার হচ্ছে জ্ঞান। এটার ক্ষুধা হচ্ছে গিয়ে, ক্ষুধা যখন লাগে, এটাকে দমাতে হচ্ছে জ্ঞান দিয়ে। কি দিয়ে দমাতে হয়? জ্ঞান দিয়ে। সেই জ্ঞানের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে। সেই জ্ঞানটা কি? কারো কারো ভেতরে মনে হয় সেটা স্পিরিচুয়াল জ্ঞান হতে পারে আপনার জন্য, ধর্মীয় জ্ঞান হতে পারে, সেটা হতে পারে হচ্ছে কি যে আপনার যে জাগতিক জ্ঞান, কিছু দিয়ে নাফসকে ব্যস্ত রাখা। বাট জ্ঞান দিয়েই হচ্ছে সব থেকে বেশি নাফসকে ব্যস্ত রাখা যায়। আপনি কখনো এরকম শুনবেন না যারা হচ্ছে খুব ব্যস্ত থাকে, ধরেন আইনস্টাইনের কথা, নিউটনের কথা, আপনি কখনো শুনবেন না যে নিউটন হচ্ছে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছে। আসলে বেচারা এত ব্যস্ত ছিল যে ঘরের বই সামলাতে পারতো না। বুঝতে পেরেছেন? আইনস্টাইনের কথা চিন্তা করে। তার মানে কি? এই যে জ্ঞান, যখন মানুষ যখন একটা জ্ঞান নিয়ে ব্যস্ত থাকে, নফসকে যখন সে জ্ঞান দিয়ে হচ্ছে বশীভূত করে ফেলে, এই জ্ঞান বললাম হচ্ছে, তখনই বললাম হচ্ছে কি, দেখবেন কি আপনি একটা অন্যরকম মানুষ হয়ে দাঁড়াচ্ছেন। আপনি সেই মানুষটা নেই যখন আপনি নফসকে হচ্ছে বশীভূত করতে পেরেছেন। সেই জন্য ইসলামে বলা হয় সব থেকে বড় জিহাদটা কি? নফসকে, এই নফসের সাথে যুদ্ধ করা। বুঝতে পেরেছেন? এই নফসকে যখন আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন, তখন আপনি একটা উচ্চতর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বুঝা গেল? এখন তারপরে কি? নফসের জন্য আপনার জ্ঞান দরকার। এই সাহিত্যটাইতে পরে আপনি ভাববেন না যে আপনি খুব চাকরি টাকরি পেয়ে যাবেন, কিন্তু আপনার একটা জিনিস তৈরি হবে। সেই জিনিসটা কি? এই 4 বছর পরে আপনি গাইতে গাইতে গায়কের মতো, আপনি 4 বছর পরে আপনার ভিতরে একটা ফ্লুয়েন্সি তৈরি হবে। আপনি কেউ এখানে এটা বিশ্বাস করেন না যে সাহিত্য পড়তে পড়তে আপনি খুব 30 দিনে একটা ইংরেজি শিখে যাবেন, এরকম কিছু হবে না। কিন্তু 4 বছর পরে আপনার ভিতরে একটা দক্ষতা তৈরি হবে, যে ইংরেজি পড়লে আপনি খুব সহজে বুঝতে পারেন। খুব কঠিন ভাষার ইংরেজি আপনি বুঝতে পারেন, কারণ আপনি পড়ছেনই সব একাডেমিক ইংলিশ। এবং আপনি যখন কথা বলছেন, আপনার শব্দগুলো হচ্ছে আইগো ইউগোর মতো না, আপনার শব্দগুলো হচ্ছে একটু ভিন্ন রকমের। বোঝা যায় যে আপনার শব্দের ভিতরে একটা পাণ্ডিত্য আছে, একটা অলংকার আছে। সেই জিনিসটা তৈরি হবে তখনই যখন হচ্ছে কি আপনি এই জ্ঞান দিয়ে নফসকে হচ্ছে কি আস্তে আস্তে বশীভূত করতে পারবেন। এবং ইংরেজি পড়ার এইটা হচ্ছে কি একটা খুব মজার একটা বিষয়, যে আপনি গাইতে গাইতে টিচারদের সাথে থাকতে থাকতে 4 বছর পরে আপনি দেখতে পারেন যে আপনি মোটামুটি খুব ভালো মানের ইংরেজি বলা শুরু করেছেন, এবং আপনি ধরতেও পারেন কে কোথায় ভুল করছে। বাট এইটার জন্য আপনাকে খুব ধৈর্য দিতে হবে। এবং বাংলাদেশ যতদিন বেঁচে আছে ততদিন ইংরেজির দাম আছে, মনে রাখবেন। কারণ ইংরেজি ছাড়া আপনি ধরেন এখন সব কিছু কিসের উপর, এখানে মনে হয় অনেকে ফ্রিল্যান্সিং করেন কিনা আমি জানি না, সব কিছু এখন কিসের উপর ডিপেন্ড করে? এআইয়ের উপর, রাইট? এখন দেখেন, এআইকে যখন আপনি একটা কাজের ইনস্ট্রাকশন দিবেন, সেটা কোন ভাষায় দিবেন? কোন ভাষায় দিবেন? এখন আপনি দেখেন, আপনি প্রোগ্রামিং শিখছেন, আপনি সব শিখছেন। এখন প্রোগ্রামিংটা যে আপনি ইনপুট দিবেন, সেটা কোন ভাষায় দিবেন? ইংলিশেই দিবেন। মানে এআই দিয়ে আপনি মানুষের মন্ড দ্বিখণ্ডিত করে ফেলতে পারবেন, মানে মাথা আরেকজনের মাথা আরেক জায়গায় আপনি মানুষ জেনারেট করতে পারবেন। কিন্তু এআইকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কি লাগবে আপনার? ভাষাটা বললাম ইংরেজি দরকার। মানে ভাষার নেসেসিটি বললাম কমে নেই, আরও বেড়েছে। মানে এআইকে বোঝাতে গেলে, মোবাইল টিপেন না, এআইকে বোঝাতে গেলে আপনার কোন ভাষা লাগবে? ইংরেজি ভাষা লাগবে। এখন আপনি যেখানেই যা কিছু বোঝাতে চান, কোন ভাষা লাগবে? ইংরেজি ভাষা। মানে এইটার চাহিদা যুগ যুগ ধরে ছিল, এটা চাহিদা যুগ যুগ ধরে থাকবে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি ভাবেন, এখন এইটাকে কি আপনি ভাষা বলবেন না কি বলবেন?
আপনার সাথে অন্যান্য স্টুডেন্টদের পার্থক্যটা কোথায়? অন্যান্য স্টুডেন্টরা কি করে? ভাষাটা শিখে, আপনি কি করেন? স্টাডি করেন। আপনি কি করেন? স্টাডি করেন। অন্যান্যরা হচ্ছে কি সমুদ্রের পাড়ে ভাষাটা শেখার মতো সমুদ্রের পাড়ে হাঁটবে, কিন্তু আপনি কি করবেন? আপনি হচ্ছে সমুদ্রে পুরো ডুব দিবেন। এইটা হচ্ছে কি আপনার সাথে অন্যান্য ছাত্রদের পার্থক্য। ও জানে না যে কোন শব্দের সাথে কোন শব্দটা বসালে খুব সুন্দর লাগতে পারে, কিন্তু আপনি জানেন এটার সাথে এটা খুব মানাবে। অন্যান্যরা যেরকম, একজন ইঞ্জিনিয়ার যেরকম, একজন আর্কিটেক্ট যেরকম হচ্ছে ডিজাইন করার সময় সে জানে যে কোন জায়গায় কোন জিনিসটা দিলে খুব মানাবে, আর আপনিও খুব ভালো করে জানেন কোন ভাষায় কোন শব্দটার সাথে কোন শব্দটা দিলে মানাবে। আপনি হয়ে যাবেন হচ্ছে একজন ল্যাঙ্গুয়েজ আর্কিটেক্ট। আপনার ভিতরে এই দক্ষতা আস্তে আস্তে তৈরি হবে। আপনি যেন তেন শব্দ ইউজ করবেন না, এবং আপনি যখন কথা বলবেন সে কথাটার ভিতরে একটা সৌন্দর্য থাকবে। এইটা হচ্ছে কি 4 বছর পরে একটা ফসল আপনি নিজের ভেতরে দেখতে পারবেন, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আপনাদেরকে 4 বছর ক্লাসরুমে আসা। কারণ আপনারা তো অনেকে এখানে অনেক কারণেই ঝরে যাবেন, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে যায় ধৈর্য হারা হয়ে। কি ধৈর্য হারা হয়? 6 মাস পরে পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে আসলে কিছু হয়নি। ওই যে বললাম, নফসকে কন্ট্রোল করার জন্য এই একটা কারণে হচ্ছে জ্ঞানটা আপনার দরকার। টাকা তো ভাই রিক্সাওয়ালাও কামায়। বনানের যে রিক্সাওয়ালা আছে মাশাআল্লাহ, সে আমার আপনার থেকে সে আইফোনও চালায়, ভালো ফোন চালায়, দামি ফোন চালায়। সে স্বপ্ন থেকে পানি কিনা খায়। লুঙ্গি পরলে কি হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? 15টা নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেন আমাকে হয়েছে, দেন এই পাশে, হ্যাঁ দেন, সামনে দেন, ওই যে ওদেরকে দেন। আপনি কি গ্রুপে আছেন? গ্রুপে আছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? শিটটা আনেননি কেন তাহলে? ঠিক আছে। তার মানে হচ্ছে কি, টাকা আপনার কাছে আসবে, এইটা নিশ্চিন্তে থাকেন। টাকা হচ্ছে এমন একটা জিনিস সবার ঘরে যায়, ঠিক আছে? সো ধৈর্য রাখবেন। কিন্তু শিক্ষাটা হচ্ছে সময়ের সাথে কানেক্টেড। আপনার এখানে সব অনেকে হয়েছে এইচএসসি দিয়েছেন অনেক আগেই, এমন আছে না? অনেক আগে এইচএসসি দিয়েছেন, সময় তো অনেক নষ্ট করেছেন। আর সময় নষ্ট করিয়েন না, যেহেতু একবার যে সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। ইউনিভার্সিটিতে আমরা কখনো টাকার জন্য যে আপনার পড়াশোনা আটকে যাবে এরকম কখনো হয়নি। কারণ আপনি যত খারাপ মানুষই হই, কোনো ছাত্র হচ্ছে টাকার জন্য পড়তে পারছে না, তাকে বললাম আমরা কখনোই মানে অ্যাটলিস্ট হচ্ছে কি যে মানুষ যত খারাপই হোক পড়াশোনার ব্যাপারে সবাই একটু উদারতা দেখায়। আপনাকে যেদিন থেকে আপনি ইউনিভার্সিটিতে আসা শুরু করেছেন সেদিন থেকে আপনাকে এক্সট্রা 2-3টা শয়তান জিন আপনার পিছে লেগে গেছে আর কি। হ্যাঁ, সুরসুরি দিবে, পড়াশোনা করে কি হবে? সো এই সুরসুরি থেকে রক্ষা পাওয়ার জন্য হলেও একটু নিজের জিদ রাখতে হবে যে আমি শেষ করব পড়াশোনাটা, যত কষ্টই হোক আমি পড়াশোনা শেষ করব, যেমনই হোক আমি পড়াশোনা শেষ করব। এই জিদটা আপনার ভিতর রাখতে হবে। যদি জিদ না রাখেন পড়াশোনা শেষ করতে পারবেন না। 6 মাস পরে এখানে যতগুলি ফেস আছে দেখবেন যে আস্তে আস্তে এখান থেকে 2-4টা করে ফেস গায়েব হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে কি জানাজার খবরও পাইলেন না, গেল কই এরা? বাংলাদেশ থেকে দেখবেন যে অনেকে গায়েব হয়ে গেছে, এটা থেকে আর খুঁজে পাওয়া যাবে না। ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, রূপ পরিবর্তন করা গেলে রূপও পরিবর্তন করে ফেলতে পারবে। জীবনে এমন কি ঘটে আমি জানি না, কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে আসলে সব জায়গায় এরকম হয়, কিন্তু এই ইউনিভার্সিটিতে একটু বেশি হয়। উদ্দেশ্য যারা সৎ নিয়ে আসে তারাই একমাত্র টিকে থাকে। আর যারা একটু এসেছিল এভাবে যে হয়ে যাবে, মানে
হইলেই হইলো, তারা একটু বিপদে পড়ে যায়। শিক্ষকদেরকে এমন কিছু অনুরোধও করা যাবে না যে জিনিসটা হচ্ছে কি যে আপনি আপনার বাবাকে অনুরোধ করতেও কষ্ট পান। যেমন ধরেন শিক্ষক বলেন, স্যার আমি তো পরীক্ষা ঠিক মতো দিই নাই, পাশ করায় দেন। এই অনুরোধ আপনি করতে পারেন না। আপনি কি আপনার বাবাকে গিয়ে বলতে পারবেন, বাবা আমি তো ভালো সন্তান হইতে পারি নাই, তারপরও বাড়িটা আমার নামে লিখে দিয়ে যাও? পারবেন? শিক্ষককে তখন আপনি এইভাবে রিকোয়েস্ট করতে পারেন না, কারণ এটা হচ্ছে কি শিক্ষকের সততার সাথে আপনি একটু মশকরা করে ফেললেন। পড়াশোনা করতে আসলে পড়াশোনার মতো করতে আসতে হবে। একটা ছেলে হয়তো পরীক্ষার খাতা খুব খারাপ হতেই পারে তার, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন আপনার সিনসিয়ারিটির একটা ব্যাপার স্যাপার আছে, আপনি কতটুকু চেষ্টা করেছেন সেটার একটা ব্যাপার স্যাপার আছে। সেই ব্যাপার স্যাপারগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি কি পাস করবেন কি করবেন না। আপনাকে পাস করায় দিলে হচ্ছে কি আমি ধনীও হব না, গরিবও হব না, হব এমন হবে যে আপনাকে ধরেন যে 10টা স্টুডেন্ট পাস করিয়ে দিলাম, বনানীতে না হলেও মহাখালী টিএনটি কলোনিতে আমার জন্য হচ্ছে গিয়ে 1 বিঘা জমি হবে, এরকম হবে না। আপনাকে পাস করালে আমার ক্ষতি নেই, ফেল করালেও আমার ক্ষতি নেই, কিন্তু আপনি যদি ভালো মানুষ হন সেটাতে আমার অনেক কিছু আসে। বুঝতে পেরেছেন? সেই জন্য এই 6টা মাস কষ্ট করবেন এবং এই 4টা বছর এই কষ্টটা করে যাবেন। যত কষ্টই হোক, তুফান আসুক ঝড় আসুক, নিজের সাথে প্রতিজ্ঞা করেন। আর যারা ফিমেল আছেন, ফিমেলদের জন্য আইডেন্টিটিটা খুব বেশি দরকার। ছেলেরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু কম্প্রোমাইজ করতে পারে, ছেলেরা ধরেন যে খুব ছোট জিনিস দিয়েও হচ্ছে গিয়ে যে চালায় নিতে পারে, কিন্তু আপনারা, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর গোয়িং টু বি দ্য মম, ইউ আর গোয়িং টু বি দ্য মাদার। আপনার ছেলে যখন জিজ্ঞেস করবে, সন্তান যখন জিজ্ঞেস করবে মা তুমি কি পড়েছো, তোমার আইডেন্টিটি কী, তখন বললাম সন্তানকে বোঝানোর জন্য হলে আপনার একটা আইডেন্টিটি খুব দরকার। বাঁচার জন্য আমাদের সবার একটা আইডেন্টিটি দরকার। এইটা আপনাকে, আইডেন্টিটি কখনো মানুষকে টাকা দেয় না, কিন্তু একটু সম্মান নিয়ে বাঁচার জন্য এই পড়াশোনাটা খুব দরকার। সমাজে 10টা মানুষের ভেতরে আপনাকে যাতে চিহ্নিত করা যায় যে আপনি একজন শিক্ষিত মানুষ। বুঝতে পেরেছেন? সেজন্য আপনার পড়াশোনাটা খুব দরকার। আমরা ছোট গল্প পড়ছি পোস্টমাস্টার, আপনাদের সবার কাছে মনে শিট আছে। পোস্টমাস্টার গল্প লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই শিটটা ওপেন করেন। পোস্টমাস্টার গল্পটা হচ্ছে খুবই একটা ছোট একটা গল্প। দেখেন, গ্রুপে মেসেজ দিলে আপনার উচিত ছিল ক্লাসে ঢোকার আগে শিটটা নিয়ে ঢোকা। পোস্টমাস্টার গল্পে আমরা দেখব হচ্ছে কি যে ছোট্ট একটা গল্প, কিন্তু ছোট গল্প হলেও এটা সারমর্মটা হচ্ছে খুব, মানে এটার মহত্বটা খুব বেশি। ছোট গল্প সম্পর্কে কি, ছোট গল্পের একটা সবচেয়ে অসুবিধা হচ্ছে কি, ছোট গল্পটা হচ্ছে শেষ হয়েও নাই হলো শেষ, মানে এই ফিলিংসটা আপনার ভিতর থেকে যাবে। এই গল্পটার ভিতরে আমরা ঠিক এরকম একটা ফিলিংস পাবো। গল্পটা লিখেছেন হচ্ছে কি আমাদের সবার অনেকের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটা লিখেছেন। আমি একটু সামারি করে বলছি, তারপর আমরা একটু পড়বো যেহেতু সময় খুব কম। শুধু উইকেন্ড লিখে দিতে হবে একদিন, তাহলে এটা উইকেন্ড, রেগুলার প্লাস উইকেন্ড লিখে দেন। এই পাশে উইকেন্ড একটা দিন। আপনার নামটা লিখবেন আর আইডিটা লিখবেন। হ্যাঁ, আচ্ছা। তো রবীন্দ্রনাথ, এই ছোট গল্পে আমি একটু স্কিপ করে যাচ্ছি, পরে আমরা একটু ধরবো। দেখেন, এই গল্পের ভেতরে আমরা পাবো হচ্ছে পোস্টমাস্টার নামে একজন ব্যক্তিকে পাবো, কিন্তু পোস্টমাস্টারের পদবি দিয়ে তাকে হচ্ছে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তাকে, তার চরিত্রের কোনো নাম আমরা পাইনি। পোস্টমাস্টারের সমস্যা কি? পোস্টমাস্টার হচ্ছে কলকাতার ছেলে। কোথাকার ছেলে? শহরের ছেলে। তিনি এসেছেন কোথায়? গ্রামে এসেছেন। কেন এসেছেন? তার পোস্টিং হয়েছে গ্রামে। এখন গ্রামে এসে তার কেমন অনুভব হচ্ছে? তার অনুভব হচ্ছে এরকম যেন তিনি হচ্ছেন নদীর মাছ যখন ডাঙায় উঠলে যেরকম হচ্ছে ছটফট করে, ঠিক তেমনি হচ্ছে কি তার অনুভূতিগুলো এরকম। শহরের ছেলে যখন গ্রামে যেহেতু এসেছে, খাপ খাওয়াতে পারছে না, সব কিছু একটু এলোমেলো লাগছে। এই যে স্যাঁতস্যাঁতে পৃথিবী, স্যাঁতস্যাঁতে হচ্ছে গিয়ে যে গ্রাম, তাকে আবার সেবা যত্ন করার জন্য তার ঘরে হচ্ছে একটা বালিকা আছে। বালিকাটার নাম হচ্ছে রতন।
বালিকার নাম কি? রতন। রতন নাম শুনে পুরুষ মনে হলেও রতন বললাম হচ্ছে কি এখানে কিসের নাম? বালিকার নাম। বালিকার বয়স হচ্ছে কি 12 থেকে 13 বছর বয়স। রবীন্দ্রনাথ আবার বলছে শেষে যে বিয়ে হওয়ার এখনও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার মানে এই গল্পটা থেকে আপনি এতটুকু বুঝতে পারেন যে তখন বাল্যবিবাহের যে প্রচলনটা তখন এক্সিস্ট করতো। তার মানে 12-13 বছর বয়সে হচ্ছে কি বিয়ে শাদী হয়ে যেত। হ্যাঁ, এটা কিন্তু রবীন্দ্রনাথ নিজে বলছেন এখানে যে কিন্তু তার বিয়ে হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সম্ভাবনা এই জন্য দেখা যাচ্ছে না যে তিনি 12-13 বছর, সম্ভাবনা এই জন্য দেখা যাচ্ছে না কারণ তিনি একজন অনাথ বালিকা, বাবা মানে, বুঝে গেছে? রতন হচ্ছে গিয়ে এই অনাথ বালিকা রতন, তিনি হচ্ছেন গিয়ে পোস্টমাস্টারের সাথেই থাকেন। পোস্টমাস্টারকে হচ্ছে গিয়ে যে খাওয়া দাওয়া রান্না করে দেন, তার সেবা যত্ন করেন, এবং পোস্টমাস্টার হচ্ছে বিনিময়ে তাকে হচ্ছে কি একটু পড়াশোনা শেখান। রবীন্দ্রনাথ বলছে তাকে স্বরসরয়া থেকে শুরু করে যুক্ত যে বর্ণ আছে সেগুলো তিনি রবীন্দ্রনাথ এই পোস্টমাস্টার খুব সুন্দর করে শিখিয়েছেন তাকে। তো একদিন কি হলো, পোস্টমাস্টার হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়লেন। খুব অসুস্থ হয়ে পড়ায় পোস্টমাস্টার হচ্ছে গিয়ে অনুভব করছিলেন যদি তার জননী পাশে থাকতেন, জননী মানে কি? তার মা, অথবা তাকে সেবা যত্ন করার জন্য যদি তার বোনও পাশে থাকতো খুব ভালো হতো। কিন্তু দেখা গেল এই মা বেশে, বোন বেশে, দিদি বেশে যে মানুষটি তার পাশে ছিলেন তিনি কে? রতন। তিনি হচ্ছে ডাক্তার, বৈদ্য ডেকে নিয়ে আসলেন, ডাক্তার ডেকে নিয়ে আসলেন, ওষুধ খাওয়ালেন, সব কিছু কে করলেন? সেবা যত্ন রতনই করলেন। তিনি যখন হচ্ছে গিয়ে সুস্থ হয়ে উঠলেন, হঠাৎ করে তিনি একদিন সুস্থ হয়ে ওঠার পরে তিনি হচ্ছে সিদ্ধান্ত নিলেন তিনি হচ্ছে গ্রাম ছেড়ে, এই শহর না গ্রাম ছেড়ে তিনি চলে যাবেন, এবং তিনি আবেদন করছেন যাতে তার পোস্টিংটা অন্য কোথাও শহরে করা হয়। এই কথাটা শুনে হচ্ছে রতন খুব কষ্ট পেল, কারণ রতন নিজেও একজন এতিম বালিকা। এতদিন ধরে হচ্ছে পোস্টমাস্টারের সাথে তার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটাকে অনেকে আবার হচ্ছে অনেকভাবে টানে, কিন্তু এটাতে আমরা দেখবো যে একটা আশ্রয়ের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক ছিল? আশ্রয়ের। যেমন হচ্ছে কি একটা বালিকা যেমন হচ্ছে কি তার বাবার কাছে আশ্রয় খুঁজে পায়, ঠিক একটা অভিভাবকের যে আশ্রয়, সেই আশ্রয়টা আমরা দেখব। অন্য কিছু আবার টানবো না আমরা এখানে। হ্যাঁ, তো রতন পোস্টমাস্টার যেহেতু চলে যাবে, অসুস্থ মানুষ, কিন্তু তার আবেদন হচ্ছে না মঞ্জুর হয়েছে, মঞ্জুর হয়নি। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন না মঞ্জুর হয়েছে তো কী হয়েছে, আমি বাড়িতেই চলে যাব, অর্থাৎ তিনি শহরেই চলে যাবেন, তার নিজের বাসায় ফিরে যাবেন। তো ফিরে যাওয়ার আগে তিনি রতনকে বললেন, রতন আমি তো চলে যাচ্ছি, তো নতুন যে পোস্টমাস্টার আসবে তাকে আমি বলে দিয়ে যাব তোকে যাতে হচ্ছে সেবা যত্ন করে, তোর যাতে দেখভাল ভালো মতো করে। রতন খুব কষ্ট পেল, এবং রতন হচ্ছে গিয়ে খুব বলেই ফেললো যে তোমার সঙ্গে আমাকে নিবে। তখন পোস্টমাস্টার বলল, এ কেমন করে হয়? এখন এখানে একটা প্রশ্ন আসে, কেন হচ্ছে পোস্টমাস্টার রতনকে তার সাথে নিতে পারলেন না? এটা একটা প্রশ্ন। এরপর রতনকে হচ্ছে গিয়ে তার যে মাইনে পেয়েছিল পোস্টমাস্টার মাইনের কিছু টাকা ভাড়া রেখে সম্পূর্ণ টাকায় হচ্ছে রতনকে তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু রতন তখন বলল তাকে, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না। এই বলে রতন কান্না করে হচ্ছে গিয়ে সে জায়গা ছেড়ে চলে গেল, মানে সে দূরে চলে গেল। সে যখন এই দূরে চলে গেল তখন হচ্ছে গল্পটার টুইস্টটা, তখন হচ্ছে কি আমরা রবীন্দ্রনাথের যে দার্শনিক চিন্তাভাবনা, সেই দার্শনিক চিন্তাভাবনাটা দেখি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই অনাথ যে বালিকা তাকে ছেড়ে হচ্ছে পোস্টমাস্টার চলে যাচ্ছেন, এই তো। তারপর শেষ পেজে চলে যান আপনারা, আপনাদের গল্পটা শেষ পেজে বলতে গল্পের শেষ পেজে একদম শেষ পেজে চলে আমার কাছে দেখেন। গল্পের শেষ পেজে কি আছে আমরা পড়ছি এখান থেকে, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক ধরে সেইখান হতে পলায়ে গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল এবং শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা ভিমুখে চলিলেন।
যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়ে দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটি বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। খুব মজার একটা মেটাফোর দিয়েছেন রবীন্দ্রনাথ এখানে। ব্যাপারটা ছিল ঠিক এরকম, ধরেন এই পুরো সার্কেলটা যদি হচ্ছে কি একটা পৃথিবী হয়, এটা কি একটা দেখতে পাচ্ছেন আপনারা? এই পুরো পৃথিবীতে কি আমি আপনি কি মানুষ কি এলিমেন্টস নাকি? বোঝা যায়? রতন কি তাহলে? এরকম একটা এলিমেন্টস, ছোট্ট, পুরো পৃথিবীতে ছোট্ট একটা এলিমেন্টস না? ছোট্ট একটা এলিমেন্ট। এখন রতন কি বলছে জানেন? রতন বলছে, এই পোস্টমাস্টার বলছেন, কিন্তু এই পুরো পৃথিবী জুড়ে, আমার মুখচ্ছবি জুড়ে যেন মনে হচ্ছে পুরো পৃথিবীটা কার ছবি এখন? কার ছবি? রতনের ছবি। অর্থাৎ তিনি যখন যাচ্ছেন, এই পুরো তার মুখচ্ছবি, যেই মুখচ্ছবিটা ভাসছে তার চোখে, কার ছবি ভাসছে? রতনের ছবি ভাসছে। রবীন্দ্রনাথ এটাই বলছেন আপনাকে। দেখেন, একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায়। তার ইচ্ছা হলো কি? ফিরিয়া যায়, গিয়ে জগতের কোরো বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। মনে হয় কি এতিম বালিকাটাকে কি করি? আমার সাথে নিয়েই আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে তথ্যের উদয় হইল যে জীবনে, আন্ডারলাইন করেন, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পৃথিবীতে কে কাহার? পেয়েছেন? এই গল্পটা সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আপনি কাকে দোষারোপ করবেন কিছুই পাবেন না। এখানে পোস্টমাস্টারকে আসলে, পোস্টমাস্টার তো একবার বলছেই আমি ফিরে যাই, কিন্তু তখন আবার সে তার মনকে বোঝাচ্ছে। মানুষ যখন কিছু না পায়, কিছু যখন না পারে, তখন বললাম তার মন হচ্ছে গিয়ে দেখবেন কি তাকে বোঝায় একটা কিছু দিয়ে। এটাকে বলা হচ্ছে ডিফেন্সিভ মেকানিজম। আপনি আপনার মনে ধরেন, যখন আপনি একদম কিচ্ছু দিয়ে না বুঝাতে পারেন, তখন বলে কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ হচ্ছে কি আপনি তার কিছুতে বুঝাতে পারতেছেন না। বলেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর মানে কি ঠিক আছে, কপালে আসছিল। আপনি তো ডিফেন্ড করতে হবে আপনাকে। ধরেন আপনার আইফোন হারায় গেছে, মোবাইল ফোনটা হারায় গেছে, আপনি কি বলবেন? ভাগ্যে ছিল হারায় গেছে, কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আপনি যে বোকামিটা করছেন, ট্রেনে উঠে তো আপনার এই ফোনটা টিপাটিপি করার কথা ছিল না জানালার পাশে বসে। অথবা আপনি যে বাসে যে বেখেয়ালিভাবে চলছিলেন, সেই দোষটা বললাম আপনি দিচ্ছেন না। এখন এই পোস্টমাস্টার কী করছে দেখেন, তিনি তো রতনকে ছেড়ে চলে যাচ্ছেন না, কিন্তু তার যুক্তি দিয়ে তিনি তার মনকে বোঝাচ্ছেন। প্রথম যুক্তিটা কি? প্রথমে সে বলছে ইমোশনালি যে একবার মনে হচ্ছিল ফিরিয়া যায়, গিয়ে অনাথিনীকে নিয়ে আসে আমার সাথে। কিন্তু আবার তার কি মনে হলো? ফিরিয়া গিয়ে ফল কি? পৃথিবীতে এমন কত কি দেখতে হবে? বিচ্ছেদ দেখতে হবে। মানে পৃথিবীতে আপনি বাঁচার জন্য, এই যে মানুষ যে বেঁচে থাকে, এটার একটা রিজন আছে, মানুষ শুধু দেখবে যে হচ্ছে বিচ্ছেদ দেখবে, সেপারেশন দেখবে। তারপর বললো কি এরকম কত মৃত্যু আসবে। কি আসবে? মৃত্যু আসবে। কার মৃত্যু আসবে? মানুষের মৃত্যু আসবে। ফিরিয়া ফল কি? তাই ফিরে গিয়ে লাভ নেই। আমি যে নৌকা আবার পিছিয়ে নিয়ে যাব, ফিরে গিয়ে ফল নেই। তারপর সে লাইনটা কি বললো? পৃথিবীতে কে কাহার? আমরা কেউ কারো না, সবাই সবার। সবাই কার? সবার। আপনি আপনার, তুমি তোমার, আমি আমার, কিন্তু কেউ না, কেউ কারো না। বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথ এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছে। কিন্তু এখন কথা হলো কি, এইটা দিয়ে তো পোস্টমাস্টার তাকে বুঝায় ফেললো। পোস্টমাস্টারের জ্ঞান আছেন, বিচক্ষণ মানুষ, তিনি যুক্তিশাস্ত্র দিয়ে তাকে বোঝালেন। রতন কি দিয়ে বোঝাবেন তাকে? চলুন দেখি রতন কি দিয়ে বোঝাচ্ছে তাকে। কিন্তু রতনের মনে কোনো তথ্যের উদয় হইল না। সে সেই পোস্ট আপিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল। দাদা বাবু যদি ফিরিয়া আসে, সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিলেন না। রবীন্দ্রনাথ বলছেন আফসোস করে, হায় বুদ্ধিহীন মানব হৃদয়, দ্য ব্রেইনলেস হার্ট। মানব হৃদয় কি?
ব্রেনলেস। অর্থাৎ মানুষের আপনার যে হৃদয় আছে সে হৃদয় কি যুক্তি বোঝে? তাই রবীন্দ্রনাথ বলছে বুদ্ধিহীন মানব হৃদয়। ওই যে আপনার কিছুদিন আগে খুব একটা জিনিস ভাইরাল হয়েছিল যে আমি তো এটা আবেগে করে ফেলছি, বিবেক কাজ করে নাই, শুনেছিলেন না? হ্যাঁ, ঠিক তেমনি রবীন্দ্রনাথ এই কথাটাই বলছেন, মানুষের হৃদয় কি হয়? বুদ্ধিহীন হয়। মানুষ যে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেই সিদ্ধান্তগুলি কিসের বশে নিয়ে ফেলে? বুদ্ধি দিয়ে না, আবেগ দিয়ে নিয়ে ফেলে। সেজন্য তিনি বলছেন হায় বুদ্ধিহীন মানব হৃদয়। ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। দেখেন মানুষ কি করে, মানুষের একটা সমস্যা আছে। মানুষের কি সমস্যা আছে? আপনি দেখবেন কি মানুষকে অনেক যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করছেন যে ভাই এটা এই জন্য হয়েছে, এই জন্য হয়েছে, কিন্তু সে কি চায়? আপনি যতই তাকে বোঝান এই ওই পেজে কিছু না, সামনে আপনারটা পিছে, আরও পিছে, হ্যাঁ এখান থেকে করেন, তখন সে কি বোঝায় তাকে কি দিয়ে? কিন্তু তিনি একটা জিনিস আশা ধরে রাখেন, সেটা কি আশা? মিথ্যে আশা। আপনি তাকে যতই বোঝেন ভাই এটা ঠিক না, সে ভাঙতে চায় না, এই জিনিসটা থেকে ঘোর থেকে সে মুক্তি পেতে চায় না, সেই মিথ্যে আশাটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। রতনে ঠিক তেমনি দেখেন, প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তারপর একটা দিন কি হয়? সে ঘোরটা ভাঙে। যেমন ধরেন যাদের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আপনি দেখবেন আপনার মনে প্রাণে এখনো বিশ্বাস হয় না মারা গিয়েছেন। আপনি দেখবেন কি আপনি এটা কেউ বললে আপনি মেনে নিতে পারেন না, আপনার কিছু না, সে আছে। কারণ কি জানেন? এই মানুষ হচ্ছে গিয়ে কোনো না কোনো চেষ্টা করে কি জানেন, মনকে ভোলাতে হবে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় বলছে, আপনারা পড়বেন, মানুষ কি করে? খিদে পেলে কাকে ভুলায়? পেটকে ভুলায়। পেটকে ভুলায় না, কি দিয়ে ভুলায়? খাবার দিয়ে। এখন প্রত্যেকটা মানুষে কি হয় জানেন, মনকেও ভুলাতে হয়। যেমন ধরুন একটা বাচ্চা যখন খুব ব্যথা পায়, তখন আপনি তাকে কি করেন? তার ব্যথাটা কি কমায় দেন আপনি? না, কি করেন? তার ব্যথাটাকে ভুলিয়ে দেন আপনি। কিভাবে? এই দেখো এটা নাও, এটা নাও, দিয়ে সে ওই ব্যথাটা ভুলে যায়। অর্থাৎ তাকে একটা মিথ্যে আশা দিয়ে সত্য যে ব্যথাটা, সেটা আপনি কি করছেন? লাঘব করছেন। বুঝতে পেরেছেন? মানুষ যখন কষ্ট পায় তখন সে তার মিথ্যে আশা দিয়ে তাকে ভোলায়। কি আশা দিয়ে ভোলায়? মিথ্যে আশা দিয়ে ভোলায়। কিরকম আশা? এটা চলে গেছে, ভালো হয়েছে, এর থেকে আরো ভালো আসবে, মিথ্যে আশা। বুঝতে পেরেছেন? তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। আর মানুষের যখন ঘোর ভাঙে, লাস্টের লাইনটা হচ্ছে এরকম, প্রেম টেম করে তবা করে ফেলছে, আর জীবনও প্রেম করবে না। পরে রবীন্দ্রনাথ বলছে যখন ঘোরটোর ভেঙে যায় তখন মানে কি দেখে শুনে আরেকটা প্রেম করা যায়। বুঝতে পেরেছেন? গল্পটা এখানেই শেষ হলো। এখন এই গল্প থেকে আপনাদের একটা প্রশ্ন আসে, পোস্টমাস্টার ও রতনের ভেতর যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কেমন ছিল, এরকম একটা প্রশ্ন আসবে। সাহিত্য কাকে বলে, সাহিত্য বলতে কী বোঝেন, সাহিত্যের ভবিষ্যৎ কী, এটা নিয়ে যে লেকচার দেওয়া আছে সেই লেকচারটা শুনলে হবে। মোটামুটি আপনারা গল্পটা পড়াতে পারলে লাইন বাই লাইন খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু সময় কম আর সেই জন্য হচ্ছে পড়াতে রেকর্ডিংটা অফ করে দেন। দেখেন অফ করা যায়।